নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। সান্ধ্যকালীন ভালোবাসা আর আপনাদের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক নিয়ে বলা। যদিও কালের নিয়মের সাথে অনেক কিছুই বদলে যায়, বদলায় না শুধুমাত্র সম্পর্কের খাতির, ভালোবাসা, সম্মাননা যেভাবে বলবেন। আসলে অতীতটা পেরিয়ে আসার পর আমরা মনে করি যে প্রেজেন্টটা কীরকম হতে পারে ফিউচারে। আমরা আসলে বর্তমান কালের পরিস্থিতিটা নিয়ে কম ভাঙি। তার কারণ আমরা বেশি পরিমাণ ভাবনা চিন্তায় ডুবে থাকি যে কেন এটা পেলাম না, কেন এটা হলো না, সময় দ্বারস্থ হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, তারপরও আমাদের অ্যাচিভমেন্টের খাতায় অনেকটাই বিগ জিরো লাস্টে যখন ইয়ার এন্ডে হিসাব করতে বসি। তাই এই সমস্ত হিসাবগুলো একটু সরিয়ে রেখে যদি শুধু ভালো থাকার কথা নিয়ে আপনাদের সাথে আসি তাহলে কেমন হয়। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ অনুষ্ঠানে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে পারেন। টেলিফোন নাম্বার দেখে নিয়ে যে নাম্বারটা যাচ্ছে সেটাই লাইভে আপনারা ফোনে কথা বলতে পারেন। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছে তাকে স্বাগত জানাবো, আয়ুর্বেদিক রিনাউন্ড ডক্টর সেন। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার। নমস্কার। বহুদিন বাদে আবারও সান্ধ্যকালীন এই অনুষ্ঠান মানুষের কাছে অনেক বেশি প্রিয়, আকাঙ্ক্ষিত, কারণ সময়ের দ্বারস্থ, যেটা নিয়ে আজকের আমাদের টপিকস। সময় অনেক কিছু শেখায়, অনেক কিছু মানতে চেষ্টা করায়, আবার সময় আমাদেরকে সুস্থতার দোরগোড়ায় পৌঁছে দেয়। আজকের আলোচনার বিষয় সময় মানেই যে শুধু সুস্থতা তা নয়, মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সময়ের কাঁটা। একটা সেকেন্ড থেকে আরম্ভ করে একটা বছর অবধি একটা মানুষের যে কীভাবে সময়টা কারো কাছে মূল্য আছে, কারো কাছে মূল্য নেই। তা আমি এক সেকেন্ড থেকে যদি উল্টো দিকে যেতে শুরু করি, একটা সেকেন্ডের জন্য যে 10 চাকা লরির নিচে থেকে বাইরে একটু বেরিয়ে এসেছে, আর একটা সেকেন্ডের হেরফের হলে মানুষটা শেষ হতো। ওই মানুষটা সারা জীবনেও ভুলবে না যে এক সেকেন্ডের মূল্যটা কি হয়। ঠিক তেমনি একটা মিনিট, একটা ছেলে আর একটা মেয়ে যদি প্রেমে পড়ে, একজন প্রিয়জন তার আরেকজন প্রিয়জনকে অপেক্ষা করতে বলেছে, একজন পৌঁছেছে আর একজন পৌঁছায়নি। যে পৌঁছায়নি তার জন্য ওই একটা মিনিট ওয়েট করা সেই মানুষটার জন্য যে কি ভয়ঙ্কর হয়ে ওঠে, ওই মানুষটার কাছে অনেক দামি একটা মিনিটের। আর যদি বলেন একটা দিন সেই মানুষটার কাছে অনেক দামি যে আজকের ডেটেও হসপিটালের বেডে দিন গুনছে আর প্রতিদিন গুনছে যে কালকে হলে বোধহয় আমি বাড়ি যাব, পরশু হলে আমি বাড়ি যাব। অথবা যে মানুষটা কয়েক বছরের জন্য জেলের মধ্যে বন্দী, তার সংসারে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পায় না, তাদের সঙ্গে সময় কাটাতে পারে না, সে একটা দিন গুনে চলেছে যার কয়েকটা দিন গেলে তবে আমি বাড়ি ফিরতে পারবো। আর একটা দিনের পর যদি বলি একটা সপ্তাহ, সেই মানুষটার কাছে যে রোজা রেখেছে, তার কাছে 4টি সপ্তাহ কাটানো যে কি টেরিফিক। আমার ইসলাম ভাইরা যারা আজকে বসে আছেন তারা বুঝতে পারছেন যে হ্যাঁ সত্যিই তাই। যারা রোজা রাখে তাদের কাছে একটা সপ্তাহ যেন একটা বছর যাচ্ছে। সবে একটা সপ্তাহ গেল, আরো 3টে সপ্তাহ থুতু অব্দি ঘেটা বারণ ওনাদের। সেই ভোরবেলা একবার খাবার খাওয়া, তারপর রাতে সন্ধ্যাবেলায় ইফতারের সময় আসবে, তখন সে খেতে পায়। আর একটা মাসের সময় সবার কাছে, আপনার কাছে আমার কাছে কোনো দাম নেই, কিন্তু এই তো বছর নতুন পড়লো, দেখুন আজকে 21 তারিখ, আর কয়েকটা দিন, 9টা দিন পরেই আবার জানুয়ারি মাস শেষ। আবার এমনি করতে করতে দেবেন 2023 শেষ হয়ে গেল। এই একটা করে মাস তাদের কাছে অনেক দামি, যারা 1 মাসের বেতন পায়নি, 5-6 মাসের বাকি, তাদের কাছে প্রতিটা মাসের ক্যালেন্ডারে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে আর 2 চোখ দিয়ে জল পড়তে থাকে যে নেক্সট মাস মাইনে পাবো না। আপনারা তো মাইনে স্যালারি পেয়ে দিন গোনেন, ওই মানুষটা মাসের পর মাস পায়নি। তার কাছে একটা মাস কাটানো যে কি কঠিন। ওই ছোট বাচ্চাদের টিউশন ফিস, ছোট বাচ্চাদের মুখে দুবেলা খাবার জোগানো, আবার তাদের ভরণ পোষণ সব খরচাই লেগে যাচ্ছে, কিন্তু পয়সা নেই। ওই মানুষটা জানে যে মাসে স্যালারি পাচ্ছে না, তার কাছে একটা মাস কি কঠিন হয়ে পড়ে।
আর একটা বছর ওই মানুষটা জানে যে ফেল করেছে, যে পরীক্ষায় ফেল করে গেল, তার কাছে একটা বছর বড় কঠিন হয়ে দাঁড়ায়। যে আবার একটা বছর ওই পুরনো বইগুলো আর পুরনো বন্ধুরা আগে চলে গেল, নতুন কিছু জুনিয়র বাচ্চাদের যাদের চমকাতাম ধমকাতাম, তুই পারিস না, এটা পারিস না, আমরা উঁচু ক্লাসে পড়ি, সেই ছোট্ট বাচ্চারা আবার তার সঙ্গে পড়বে। তার কাছে বড় কষ্টের ব্যাপার এই পরিবেশে থেকে দমবন্ধ হয়ে যাওয়া, শ্বাসরুদ্ধ করা ক্লাসরুমের মধ্যে একটা বছর অতিবাহিত করা বড় কঠিন। সময়ের দাম এদের কাছে, আপনার আমার কাছে নেই। শেক্সপিয়ার বলে গিয়েছিল, মানি লস ইজ নাথিং লস, বাট টাইম লস ইজ এভরিথিং লস। টাকা গেলে আবার ফিরিয়ে আনা যায়, আবার রোজগার করবো, আরো বেশি করে পরিশ্রম করব, টাকা আসবে। যে সময়টা আমরা পার করে দিলাম সেটা আসবে না, আসবে না। তাহলে আজকে সোনার বাংলা এবং 24 ঘন্টা এবং মায়া টিভি, আচ্ছা একটু বলে রাখি, মায়া টিভিতে যান্ত্রিক গোলযোগের জন্য একটু সাউন্ডে অসুবিধা হচ্ছে। আপনারা মায়া টিভি থেকে সোনার বাংলা অথবা 24 ঘন্টা মুভিতে চলে আসুন, একই শো দেখতে পাবেন। একই সঙ্গে 3টে চ্যানেল চলছে সারা পশ্চিম বাংলা ব্যাপী, কোনো অসুবিধে নেই। কেউ রয়েছেন আমাদের সঙ্গে আজকে, হ্যাঁ, ফার্স্ট নমস্কার। কলার বন্ধু, নমস্কার, আপনাকে স্বাগত। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। শোনা যাচ্ছে কথা? কি ব্যাপারে? আমার শরীরের ব্যাপারে। কি সমস্যা? ব্যাপারটা শুনি একটু। টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, নচেত না, ফোনটা উনি এখনো ডিসকানেক্ট বুঝে হয়ে উঠতে যাবে। পারেননি। চলো নেক্সট। ফিরে আসি আজকের আলোচনায়। যে আগে সময় কথা গুছিয়ে নিয়ে, আগে বলছিলাম, কি প্রশ্ন সেটাকে মাথায় ভেবে নিয়ে তারপর ফোন করুন। ফোন করে নিয়ে বই দেখে দেখে বললে তো হবে না, নিজের প্রবলেম নিজেই তো বলবেন। ওখানে তো আর পড়া দেখাশোনার কিছু নেই। এই যে সময়, সময়টা নষ্ট করছেন, আজকে এই সময় নেই, সময়টাকে অনুষ্ঠান হচ্ছে। উনি কাজে লাগাতে পারলেন না, আরেকটা মানুষের আরেকটা অপরচুনিটি লস হয়ে গেল। আসবো আলোচনায়। তো সুতরাং সময় দাম যারা দিতে পারি না তাদের জীবনে দুঃখের শেষ নেই। যারা স্কুলে পড়ে এসেছেন সবাই কম করে, আমি তাদের কথা বলছি যারা ছোটবেলাকার কথা মনে আছে। সবার তো মনে নেই, মনে করতে চায়ও না, কিন্তু তাদের হয়তো মাঝের মধ্যে মনে পড়ে যে মাস্টারমশাই বলতেন যে সময়টাকে হারাস না বাবা, সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়, রবীন্দ্রনাথ লিখে গেছেন। আর সেই নদীর স্রোতের মতো যে বয়ে যাচ্ছে সে আর ফিরে আসবে না তো, কারণ আলোকের ঝর্ণা ধারার মতো নদী যেখান থেকে ঝর্ণা থেকে উৎস, সে নদীতে ভাটা হয় না, জানেন কি? তো সেই জন্যই সময়কে যারা অপচয় করি তাদের জীবনে দুঃখের শেষ নেই। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, ঘুম ভেঙেছে? হ্যাঁ, ঘুম ভেঙেছে তো? আপনি ফোন করেছিলেন, বলুন। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি, প্রবলেমটা বলুন। এই স্যার, আমি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার পাশে বাড়ি। আচ্ছা, চন্দ্রকোনার কাছেই, ভেরি গুড। চন্দ্রকোনা আমাদের মেডিসিন সেন্টার আছে। আমি আমার পায়ের হাঁটুর জায়গায় টিউমার উঠছে। টিউমার হচ্ছে, টিউমারের ছবিটা মোবাইলে তুলে আমাকে পাঠান, যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে। ওটা দেখার পর আমি ওষুধ, মোটর করার মতো হয়ে গেছে। সেটা ছবি তুলে পাঠাতে হবে। আমি তো আর মটর কড়াই কি খেসার কড়াইয়ের মতো দেখতে পাচ্ছি না, ওটা দেখার দরকার আছে। তারপর আমি ওষুধ বলতে পারবো। আর চন্দ্রকোনাতে আমাদের নিজেদের মেডিসিন সেন্টার আছে, ওখান থেকেই আপনি বাড়ির কাছেই ওষুধ পেয়ে যাবেন। ঠিক, আবার নেক্সট জবে মেডিকেল ক্যাম্পের ওখানে অ্যারেঞ্জমেন্ট থাকবে, হ্যাঁ। সেখানে এসে একবার দেখিয়ে নিতে পারেন। কালিকাপুরে আলোচনাটা আমাদের শুনুন। মেডিসিন সেন্টারটা। আরো একজন রয়েছেন বন্ধু, নমস্কার, বলুন। নমস্কার, হ্যালো। হ্যালো, হুম, হ্যালো। শুনতে পাচ্ছি। রয়েছেন আপনি লাইভে, একটু টেলিভিশনের টিভির ভেতর সাউন্ডটা থেকে প্লিজ বাইরে মিউট চলে করে দিন। আসুন মা। টিভির ভেতরে ঢুকে বসে আছেন, বাইরে। আমি বলছি, ওটা পরে শুনবো, আগে টিভির ঘর থেকে বাইরে যান। আমি বলছি আমার অ্যালার্জি আছে, হাঁচি অ্যালার্জি হয় আমার। অ্যালার্জি টেস্ট করে আমাকে পাঠাবে, ওষুধ বলে দেবো। আর প্রত্যেকদিন অ্যালার্জি হয় আমার। হোক না, না হলে আমরাও তো খেতে পাবো না, লোককে তো হতে হবে নাকি? তো তার জন্য অ্যালার্জিটা টেস্ট করে একটু দয়া করে পাঠিও, তাহলেই হবে।
আমি ওষুধ বলে দেবো। টেক সিরিয়াসলি এই কথাটা অনেকটা সময়ের সাথেও সংযুক্ত। আমরা এখন হয়তো সিরিয়াসলি ডিজিজটাকে নিচ্ছি না, পরবর্তী এটাই একটা এই বিরাট রোগী আকারের কারণ। আর 4-5 বছর পর হাঁপানি রোগী হয়ে দাঁড়াবে, অ্যাজমা রোগীতে ভুগবে, ভ্যানিটি ব্যাগে লিপস্টিক নিতে ভুলে গেলেও ইনহেলার নিতে ভুলবে না। তো এই জায়গাগুলো যদি আপনারা এখন থেকে কেয়ার না নেন, ওই পাশের দোকানে গেলেই একটা সেট্রাজিন, নাহলে সিটিজেট, নাহলে ফ্লুকোনাজল, এই ধরনের কিছু ওষুধ দিয়ে দিচ্ছে, আর প্রতিদিন স্টেরয়েড খেয়ে খেয়ে বেঁচে আছেন। এগুলো অ্যালোপ্যাথি সেকশনে সারে না, আমি বহুবার বলে দিয়েছি আপনাদের, নতুন করে বলার কিছু নেই। হয়তো আজকে নতুন দর্শক আপনি, কিন্তু তবুও বলে দিই, অ্যালার্জি, হাঁপানি, কোল্ড অ্যালার্জি, এগুলো অ্যালোপ্যাথি সেকশনে কোনো ডাক্তার এখনো জন্মায়নি বাবা যে এগুলো সারে। কেন? ডাক্তার কি করবে এখানে? ডাক্তারের তো দোষ নেই, ডাক্তারের মেন অস্ত্র তো ওষুধ। অ্যালোপ্যাথি সেকশনে তার মেডিসিনটা নেই, থামিয়ে রাখার জন্য আছে, সারিয়ে ফেলার জন্য নেই, মিলিয়ে নিতে পারেন। আপনারা হয়তো অনেক ডাক্তারের ওষুধ খাচ্ছেন, ও তো খেয়েই চলেছেন, বন্ধ করেছেন কোথায়? বন্ধ করে দেখান আমাদের সিস্টেমের মতো, যে হ্যাঁ আপনি আজকে সুস্থ হয়ে গেলেন আর খেতে হবে না। এই সিস্টেমে আসতে হবে। মরা অবধি লাইফ টাইম কন্ট্যাক্ট করে ওই শ্মশান ঘাট অবধি কন্ট্যাক্ট হয়ে গেল ডাক্তারের সঙ্গে, এটাকে আমি খুব একটা ট্রিটমেন্ট বলি না। সময়, এই অসুখগুলো সময় লাগতে পারে, সেটা 6 মাস হোক, 1 বছর হোক, 5 বছর হোক, সারা জীবন। ইয়ার কি পেয়েছেন? কিসের ট্রিটমেন্ট হচ্ছে? তো একটা পার্টিকুলার টাইম আপনারা ডক্টরকে কেন জিজ্ঞাসা করেন না? কেন এত দামি দামি ফোন আছে, ডক্টরকে ফোন করে সকালবেলা জিজ্ঞেস করুন, ডাক্তারবাবু আমার অসুখটা রেখে দেওয়ার জন্য ট্রিটমেন্ট করেন না, এটাকে সারিয়ে ফেলার জন্য। কি কতদিন আপনাকে ফিস দেবো আর কত আপনার ওষুধ খেতে পারি যাবজ্জীবন, ওটা কোনো ট্রিটমেন্ট বলে না। আসবো আলোচনায় এই জায়গা থেকে। কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার নমস্কার, বলছি আমার এরকম, আমি বাগান থেকে বলছি, হাওড়া জেলা। তো এরকম আমার একটা চুলকানি মাঝে মধ্যে হয়, তো কালকে সারা থেকে প্রচুর কিছু থেকে আজকে কন্টিনিউ চুলকাতে টানা টানা ঘুরে যাচ্ছে, কি করা যাবে? এক তো প্রথম কথা হচ্ছে অ্যালার্জি টেস্ট করাবেন, IgE অ্যালার্জি, মনে থাকবে, ওটা টেস্ট করাতেই হবে। টেস্ট করে আমাকে যে নম্বরে কথা বলছেন এই নম্বরে পাঠাবেন। দ্বিতীয় নম্বর, আগামীকাল থেকে আমি যাবো, এই 5 তারিখের পর একবার যাবো আপনার কাছে, কিন্তু আপনি এলেও আপনাকে অ্যালার্জিটা টেস্ট করে নিয়ে আসবেন, খালি হাতে এসে লাভ মন হবে দিয়ে না। শুনুন স্যার যেটা বলছেন সেটা শুনে নিন। দ্বিতীয় নম্বর, যাবো না, আমার যত রোগ আছে শরীরে আমি সব উদ্ভব নিয়ে যাবো। সুস্থ হওয়া নিয়ে কথা। IgE টেস্টটা স্যার বললেন করে নিয়ে আসতে, সেটা করে নিয়ে আসুন, অনেকটা এগিয়ে যাবেন। কারণ একটা কথা বলে দিই, পৃথিবীতে যতগুলো মানুষ জীবিত আছে এখনো অবধি, প্রতিটা মানুষের অ্যালার্জি আছে, এটা কি জানেন? আচ্ছা, এবার এই পেশেন্টগুলো ফোন করে ফেলছে কেন? সহ্যের সীমার বাইরে চলে গেছে, মানে চুলকিয়ে চুলকিয়ে আর পারছে না। ইটস টু টেরিফিক। মানে কোনো জায়গায় বিয়ে বাড়িতে আপনি সেজে গুজে গেছেন, হঠাৎ আপনার অ্যালার্জিটা বেড়ে গেল, এবার কি করবেন? ওই অত লোকজনের সামনে আপনি চুলকাতে পারছেন না, ভারী অস্বস্তিকর। এইবারে ভারী মজার কেসটা এখানেই যে এই অ্যালার্জিকে কমাবার জন্য যে স্টেরয়েডগুলো খেয়ে যাচ্ছেন, সেই স্টেরয়েড খেতে খেতে আপনি একদিন হাঁপানি রোগীতে পরিণত হবেন। একটা রোগ সারাতে গিয়ে আর একটা অসুখ, এটাই অ্যালোপ্যাথি সিস্টেম। অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেছিল, কিন্তু আপনি খেয়াল করেননি যে এটা কিন্তু 1 মাস অবধি খাওয়া যেতে পারে, তারপর আর নয়। এবার প্রতিদিন ওই স্টেরয়েড নিতে থাকলে তাহলেই কিন্তু সমস্যা, আপনার শরীরে নতুন অসুখের আবির্ভাব ঘটতে থাকবে। আসবো আলোচনায়। নমস্কার, বলুন। নমস্কার। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কথা বলবেন প্লিজ। হ্যাঁ, হ্যালো। আবার টেলিভিশনে সাউন্ড মিউট করেন। আমি এটা টিভির ঘর থেকে একটু বাইরে এসে, আমার মা জননী আমার, টিভির ভেতর থেকে একটু বাইরে বেরো। নমস্কার, আমি শিমুয়ালি নদিয়া থেকে বলছি। বাকিটা শিমুয়ালি নদিয়া। বাকি পরের লাইনটা কি কালকে বলবেন? হ্যাঁ, বলছি যে দেখুন, আমার না হাঁটুতে আর মাজাতে প্রচন্ড পরিমাণে ব্যথা, আর সেই ব্যথাটা কখনো মোজা মাজাতে বেল্ট ব্যবহার করার পরে কয়েকটা দিন কিছু কম থাকে, আবার ব্যথা হয়। এই যে ব্যথা প্রায় বছর ধরে তেমন একটা ওষুধও খাই নাই, হসপিটাল থেকে কদিন ওষুধ খেয়েছিলাম, তারপরে এখন ওই তেল মালিশ করা, ওই এটা ওটা পাতা সমস্ত দিয়ে ওইরকম করেই আছি। আমার অবস্থা খুব একটা ভালো নয়। অনুষ্ঠানটা দেখতে থাকুন, আপনার আলোচনা নিয়ে আসবো। তার আগে একজন ফোনে রয়েছেন, দুটো একসাথে আসবো। নমস্কার, বলুন। নমস্কার।
হ্যালো, বল কথা বল। ইচ্ছা হচ্ছে না? সমস্যাটা তাড়াতাড়ি বলবেন প্লিজ। কেটে হ্যাঁ বলছি, আমারও না নাক দিয়ে জল পড়ে সবসময়, আর ঠান্ডা লেগেই থাকে। সঙ্গে থাকুন, দুজনেই সঙ্গে থাকুন। আসবো প্রথমজন যিনি বললেন প্রচন্ড ব্যথা, তার উত্তরটা। কিন্তু অবস্থা ভালো না। কিন্তু এই কথাটা আমার পেশেন্টদের আর বলাটা কি সাজে? আপনারা বোধহয় এতদিনে জেনে ফেলেছেন, এখন সারা পশ্চিমবাংলা জেনে গেছে যে 2023-এর 2 তারিখ থেকে আমাদের একটা হসপিটাল টেক আপ করা হয়েছে, যেটা দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি স্পেশালাইজড হসপিটাল, ডিজিএম স্পেশালাইজড হসপিটাল। এবং সবাই জানে হসপিটালটা। আমি বারবার আগের দিনেও বলে দিয়েছি এবং প্রচুর অনুষ্ঠানে আপনারা দেখতেও পাচ্ছেন যে যার ঘরে একটা টাকা কানা করিও নেই, খাবার পয়সা নেই, সেও কিন্তু চিকিৎসা করাতে পারবে আমার এই হসপিটালে। রাজ্য সরকারের অনুদানে এই হসপিটাল। এই হসপিটালে স্বাস্থ্যসাথী যাদের কার্ড আছে তারাও এখানে এসে ভালো ট্রিটমেন্ট নিতে পারবেন, মানে হায়ার লেভেলের। মানে আমি বলে দিয়েছিলাম না যে 3টে ক্লাস করা হয়েছে, একদম জেনারেল ডাব্বাও করা আছে ট্রেনে যাওয়ার জন্য, মানে সেখানে পয়সা করি একদম লাগবে না। সেই মানুষগুলোর জন্য ভেবে করেছি। দ্বিতীয়, এমন কিছু মানুষ আছে যারা জেনারেল ডাব্বা যেতে চায় না, তাদের সেকেন্ড ক্লাস হলেও ভালো লাগে, তাদের জন্য আবার সেকেন্ড ক্লাসও করা হয়েছে। মানে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা বা মেডিক্লেম থাকলেও টাকা পয়সা লাগছে না, কার্ডের দ্বারা আপনারা ট্রিটমেন্ট করাতে পারছেন। তৃতীয়, হায়ার ক্লাস, ফার্স্ট ক্লাসে যাওয়ার জন্য। এর মতো ট্রেনে যাত্রী আসে না, সবাই কি আর জেনারেল ডাব্বায় ঠাসাঠাসি করছে? নিশ্চয়ই না। তাহলে যাদের যেরকম পছন্দ তারা কিন্তু আবার হায়ার লেভেলের ট্রিটমেন্টটাও দিতে পারছেন একদম। তাদের জন্য এসি কোচ, আচ্ছা রুগী থাকবে একটা কামরার মধ্যেই, ওখানে অনেক অন্যান্য রুগীর সাথে না, সেই রুগীর সাথে আবার বাড়ির একজন কেউ আবার থেকে যেতে পারবে, একদম বাড়ির মতো, ঘরের মতো ঘরোয়া পরিবেশ। খুব খারাপ করেছি, তাও কিন্তু একদম জলের দামে ফলের রস। মানে বাইরে আপনার বাড়ির কাছে যে নার্সিং হোমটায় আপনার মিনিমাম 10,000 টাকা খরচা হওয়ার কথা ছিল, আমার এখানে এসে মাত্র 2,000 টাকায় সে তার থেকে বেশি আরো হায়ার ট্রিটমেন্ট পাবেন। নিশ্চয়ই পছন্দের। এবার বলুন স্যার, আপনি যে ক্লাস ভাগ করে দিলেন তাতে তো ট্রিটমেন্ট আলাদা আলাদা হয়ে যাবে। এখানে আবার ভুল। আমি কিন্তু বলেছি একটা ট্রেনে 3টে ডাব্বা, একটা প্যাসেঞ্জারও কি যে দিল্লি যাওয়ার ট্রেনে উঠেছে যারা, তারা তো দিল্লিই পৌঁছাবে। তাদের কি মাঝখানে নামিয়ে দেওয়া হবে জেনারেল প্যাসেঞ্জারদের? না, কোনোদিন নামিয়ে দেওয়া হয়েছে, দিল্লিতেই নামিয়েছে। তার মানে ট্রিটমেন্ট আমাদের কিন্তু একই আছে, সবাই পৌঁছাবে দিল্লি। ট্রিটমেন্টের কোনো রকম ফারাক নেই, একই ট্রিটমেন্ট পাবে, শুধু থাকা খাওয়া শোয়াটা আলাদা হয়ে যাবে। একবার একটু দেখে নি স্যার, টেকনিশিয়ান রুম থেকে বলছে। হ্যাঁ, আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হলো যেটা নিয়ে আলোচনা করছিলাম। আবারও ফিরে আসি সেই হসপিটাল, সেই সমস্ত মানুষের জন্য যে ভাবনার আজকে ভিত। সব থেকে অবাক হওয়ার ব্যাপার, আমাদের হসপিটালটা আগে স্পেশালাইজড ছিল না, এবছর থেকে রাজ্য সরকার থেকে স্পেশালাইজড পারমিশন দিল লেখা, এবং এই জন্য স্পেশালাইজ দিল প্রতিটা অসুখের ব্যাপারে ওখানে স্পেশালাইজড ডক্টর বর্তমান। এবং আপনারাও অবাক হবেন, পশ্চিমবাংলার বুকে এরকম অনেক কম ডাক্তার আছে। 1300 ডক্টরের সহযোগিতা, 1300 ডক্টরের সহযোগিতা, ইটস নট এ জোক। এতগুলো ডক্টর তাদের নিজেদের মতামত, মানে সবার মতামত নিয়ে নতুন করে আবার রেনোভেট। 2 তারিখ থেকে বেড খালি যাচ্ছে না এমন অবস্থা, জাস্ট 2 তারিখ থেকে। আরো কয়েক বছর আগে হসপিটালটা এরকম মারাত্মকভাবে চলতো নতুন হবার পর। সত্যিই ভালো। আপনি 15 দিনেও ওখানকার আগেকার যারা বয়স্ক মানুষ গিয়ে জিজ্ঞেস করবেন হসপিটালের আশেপাশে যেখানে ট্রিটমেন্ট কেমন হতো, আজ থেকে 3 বছর আগে অবধি, মানে কোভিডের আগে অবধি মারাত্মক ধরনের ট্রিটমেন্ট চলেছে। কিন্তু কোভিডের পর থেকে আস্তে আস্তে অনেক ডক্টররা চলে গিয়েছিল নিজেদের কাজে, যে আর সেইভাবে দেখভাল ম্যানেজমেন্ট ঠিকঠাক ছিল না। কিন্তু আবার 2 তারিখ থেকে আবার সলিড ম্যানেজমেন্ট নিয়ে আবার নতুন করে। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা আবার কোনো স্বপ্ন নয়,
স্বপ্নটাকে বাস্তব করেছি 2023 সালে। শুধুমাত্র পশ্চিমবাংলা মানুষের জন্য নয়, ওখানে গিয়ে দেখবেন কত বাংলাদেশের পেশেন্টরা ওখানে অ্যাডমিট, এবং কোনো গলা কাটা বিল হয় না। কেন হয় না বলে দিই, রাজ্য সরকার থেকে প্রতিটা ব্যাপারে ওখানে রেট বেঁধে দিয়েছে। আপনারা রিসেপশনে গেলেই ওখানে দেখতে পাবেন যে চার্ট দেয়া আছে, যেটা অনেক হসপিটালে কিন্তু এগুলো হিডেন রাখা হয়, অনেক নার্সিং হোমে দেওয়াই হয় না, জিজ্ঞাসা করতে হয়, ইচ্ছা মতো বিল বানানো হয়, সেটা এখানে হয় না। কেন? এটা গভর্নমেন্ট হসপিটাল এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং পার্ট। এটা বুঝতে পারছেন না কেন? এখানে ইচ্ছা মতো আমরা রেট করতে পারবো না, একটা মানুষের গলা কাটতে পারবো না। আপনি একবার ভেবে দেখুন, একদম ফ্রি অফ কস্ট থেকে আরম্ভ করে একদম হায়ার লেভেল অবধি, কিন্তু কম খরচের মধ্যে হায়ার লেভেলে গেলেও এটাই দরকার ছিল। একটা মানুষ ডায়ালিসিস করতে যায়, আপনি প্রাইভেটে খোঁজ নিয়ে দেখুন তো কত টাকা রেট। 2500 টাকা পার ডায়ালিসিস। আমি মিথ্যে বলছি না, কিন্তু যারা ডায়ালিসিসের পেশেন্ট এখানে বসে তারা খোঁজ নিয়ে দেখে নেবেন, বা যারা করাচ্ছেন তারা তো জানেন। আর আমাদের এখানে এসে একবার খোঁজ নিয়ে দেখুন তো ক টাকা নেওয়া হয়। 1000 টাকা সরকার থেকে বেঁধে দেওয়া আছে, ওর 1 টাকা বেশি নিতে পারবে না। আমি তো আপনাকে রেট বলে দিচ্ছি, এটা তো অন্যান্য জায়গায় বলে। কোনো হসপিটাল নিয়ে আপনারা বাংলা চ্যানেলে কি এইভাবে কোনো শো দেখেছেন পশ্চিমবাংলার বুকে? না। আমাদের বাংলাদেশও ঠিক এরমভাবেই চ্যানেলে জানানো হচ্ছে তাদের যে এপার বাংলায় যে তারা বুক বাঁধা আশা নিয়ে, সুস্থ হয়ে ফিরে যাবার আশা নিয়ে এপারে আসে, তারা সুস্থতা নিয়েই বাড়ি ফিরছে। এইটা মানুষের কাছে অনেক বড় পাওয়া, আপনাদের আশীর্বাদ, অন্য কিছু না। আর আমাদের সংরক্ষণে শুধু ভরসা আর বিশ্বাসের একটাই নাম, ডক্টর সেন। এই কথাটা বলার কারণ অনেকে না, এই কিডনি পেশেন্টরা আমি দেখেছি স্যার, যে ডায়ালিসিসের নাম শুনলেই ভীতগ্রস্ত হয়ে পড়ে, বোধ হয় একটার পরে মরে যাব। এই জায়গাটাও কোথাও একটা নড়বড়ে আজকের দিনে দাঁড়িয়ে। সেই জায়গা আপনি এই ভিতটা আজকেও এসেছিল আমার কাছে, প্রতিদিনে অন্তত 50-60টা যা পেশেন্ট দেখি, তার মধ্যে 15 থেকে 20টা কিডনি পেশেন্ট থাকে। মানে এত কিডনির পেশেন্ট লুকিয়ে ছিল যে তারা জানতেও পারতো না যে ডায়ালিসিস ছাড়াও আরেকটা রাস্তা আছে, ওষুধ খেয়ে নর্মাল করা যায়। আচ্ছা, যাদের মোটামুটি 18, 20, 22, 25-এ ক্রিয়েটিনিন চলে গেছে, কি করবে তাদের? আমার কাছে 28 ক্রিয়েটিনিনের রোগী আছে। ইটস নট এ স্টোরি, কোনো গল্প বলছি না। বিশ্বাস হচ্ছে না? অ্যালোপ্যাথি ডাক্তাররা যদি এরকম রোগী দেখে কি করবে? সে নিজেরই তো হার্ট ফেল হয়ে যাবে। 28 ক্রিয়েটিনিন, তার ডায়ালিসিস করতে হচ্ছে না আজও অবধি। তাহলে কিছু কিছু ক্ষেত্রে ডায়ালিসিস লাগে কাদের? যাদের ইউরিনটা না একদম ড্রপ হচ্ছে, একদম ইউরিন হচ্ছে না, তলপেট ফুলে গেছে, ইউরিন জমে গেছে, পা হাত মুখ ফুলে যাচ্ছে, তাদের ইমিডিয়েট ডায়ালিসিসের দরকার আছে। তাছাড়া সব পেশেন্টের জন্য ডায়ালিসিসের প্রয়োজন নেই। ওনারা যেমন এতদিন বলে আসতেন যে প্রতিটা ক্রিয়েটিনিন বেড়ে গেলেই সেই পেশেন্টের ডায়ালিসিসের প্রয়োজন হয়, ইটস কমপ্লিটলি রং অ্যান্ড আই হ্যাড প্রুভড। আমার কাছে 1000 পেশেন্টের বেশি দেখিয়ে দেবো ডায়ালিসিস করতে হচ্ছে না। হ্যাঁ, যারা ধৈর্য ধরে আছে তারা ঠিকঠাক আছে একদম। খাওয়ার রেস্ট্রিকশন যা করে দিই সেইটুকু মানতে পারলে আর কয়েকটা ওষুধ দিয়ে দিই। এবার যাদের এমার্জেন্সির ডায়ালিসিসের প্রয়োজন, কটা দিই? আমার অনেক পেশেন্টের করাই। কটা? 4টে, সপ্তাহে 1টা করে। আবার বন্ধ, আবার ওষুধে ফিরে এসো। মানে মানুষটাকে তো সুস্থতা দিতে হবে। ওই মানুষটা কিসের আশায় ডক্টরের কাছে গেছে? একদিন নর্মাল লাইফে ফিরবে বলে। আর আমি তাকে প্রথম দিন থেকেই ডায়ালিসিস চালিয়ে গেলাম, বলে দিলাম একদম যতদিন বেঁচে থাকবেন ততদিন। পসিবল 2500 টাকা করে পার উইকে, না সে বলে ভুল, পার ডায়ালিসিস 2500, মানে পার উইক 5000, মাসে 20000, ওষুধ নিয়ে 25000। যতদিন বেঁচে থাকবেন তত মাস। সম্ভব? কত যখের ধন আছে আপনার যে মাসে 25,000 টাকা করে খরচা করে যাবেন কিডনি ডায়ালিসিস পেশেন্টকে নিয়ে, যতদিন বেঁচে থাকবে? তার মানে আপনি খুঁজবেন না, আরেকটা রাস্তা খুঁজবেন না, খুঁজতে হবে না। তাহলে দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল, এমন একটা জায়গা ছাদ তৈরি করা হয়েছে রাজ্য সরকারের সাহায্য নিয়ে, যে একই ছাদের নিচে আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি, যেটা এত বছর ধরে সারা ভারতবর্ষে কোনো ডাক্তার প্রমাণ করতে পারেনি যে এটা সম্ভব। কেন? এতদিন ইগোর লড়াই ছিল তো। আয়ুর্বেদ ডক্টর বলে অ্যালোপ্যাথি খেলেই হয়, অ্যালোপ্যাথি ডাক্তার বলে না আয়ুর্বেদ, ছি, সভ্য সমাজের মানুষ হয়ে আবার আয়ুর্বেদ খায়, ও তো গরু ছাগলে খায়, ঘাস পাতা খেতে হয় নাকি? মানে তাদের মানে কত উচ্চ শিক্ষিত বুঝতে পারছেন? এতদিন যারা আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাচ্ছেন আমার কাছে, আপনাদের কি ঘাস পাতা খাইয়েছে? ওই ডাক্তারটা যদি জানতো যে ঘাস পাতা খাওয়ার উপকার,
যে যারা ঘাস পাতা খায় গরু ছাগলে, সেটা কি জানে ডাক্তার যে তাদেরকে ডক্টরের কাছে যেতে হয় না এই গরু ছাগলকে? ডোন্ট আন্ডারএস্টিমেট। একেবারে। এবং আপনার ভাবনায় আপনি এতদিন ভেবেছেন যে অ্যালোপ্যাথিক খেলে খুব তাড়াতাড়ি বোধহয় আপনি জায়গাটাকে কিওর হবেন, কিন্তু সাইড এফেক্টের কথাটা কি মাথায় রেখেছেন? সেই সাইড এফেক্টটা নিয়ে আজকে যারা ভুগছে তারা কিন্তু আয়ুর্বেদে আসছে, তারা অ্যালোপ্যাথিক করতে চাইছে না। জঙ্গলে পশু পাখিগুলোর জন্য হসপিটাল করা আছে জঙ্গলে? নেই না? একেবারেই নেই। তারা কোথা থেকে পোলিও টিকা নেয়, কোথা থেকে কোভিডের ভ্যাকসিন নেয়? দিতে হয়। কোভিডও হয়নি তাদের, দিব্যি ঘুরে বেরিয়েছে। লকডাউনে ছিল জঙ্গলে পশু পাখিরা। আপনার বাড়ি কুকুরটাও ছিল লকডাউনে, ছিল না? না, তাহলে বাড়ির কুকুরের শরীর খারাপ হয়, তার জন্য শখের রুগীকে শখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। এতই যদি পশু পাখির উপরে বিত্তিস না, তাহলে জঙ্গলে পশু পাখিগুলোর দিকে তাকান, তাদেরকে হসপিটালে যেতে হয় না, তারা ওই ঘাস পাতা খেয়ে বেঁচে আছে বলে। মানুষ যেদিন এই জায়গাতে আবার ফিরবে, সেদিন হসপিটালের প্রয়োজন হবে না, ডাক্তারের প্রয়োজন হবে না, সেদিন সময় কথা বলবে। পৃথিবী আবার শান্ত হবে একদিন, যেদিন ঝড় থেমে যাবে। এটাই তখন আমাদের অনুপ্রেরণা ছিল। এই গানটা শুনে শুনে নিজেকে বোঝাতে হতো যে একটা দিন সত্যি আবার ওপেন হবে, এই শাটডাউন কথাটা বলবো না। কিন্তু এই সময় দেখুন, আবারও আমরা সময় ফিরে আসি, যে সময়টা দাঁড়িয়ে আপনি ট্রিটমেন্ট পাননি, আপনি বাড়িতে বসে শুধুমাত্র দিন গুনেছেন আবার কবে আপনি ডাক্তারের কাছে যাবেন, ওষুধও আনতে পারছেন না, যেতেও পারছেন না। এই ভয়ভীতি থেকে কি কোথাও মনে হয় না যে ট্রিটমেন্টটার প্রয়োজন আছে? আসবো আবারও সময়ের জায়গায়। সময়ে যদি একটা মানুষের ট্রিটমেন্ট করা যায়, তাকে সুস্থ করে দেওয়া সম্ভব যে কোনো ডিজিজ। সেটা হুজ যেখানে ঘোষণা করে দিয়েছে যে এই রোগগুলির কোনো চিকিৎসা নেই। নাম্বার 1, ক্যান্সারে is not answer. Cancer is a preventable disease. It's a manageable disease. Cancer is not cure and cannot cure in all over, not only India, all over world. কেন? কারণ ওই ভাইরাসটাকে মেরে ফেলার এখন অবধি কোনো ওষুধ পাওয়া যায়নি। ভাইরাসটাকে মেরে ফেলতে গিয়ে ওষুধের পাওয়ার এত বেড়ে গেছে যে পেশেন্টটা মারা গেছে। তাই হয়ে যায়, কারণ ওই পোকাকে মারতে মারতে এমন একটা লেভেলে ডাক্তার পৌঁছে যায় উত্তেজিত হয়ে, যে সেদিকে আর খেয়াল থাকে না, আরে কার ওপর প্রয়োগ করছে, ওটা তো একটা মানুষ, এই বিষ প্রয়োগ করতে করতে তো ওই মানুষটা মারা যেতে পারে। তাই হয়ে যায়, তাই ক্যান্সারের পেশেন্টগুলো মারা যায়। তো সুতরাং হুজ আবার এটাও বলে দিয়েছে, যদি সময়ে ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট করা যায়, মানে আপনি ইন বিগনিং স্টেজ, শুরুর মুহূর্তে ক্যান্সারের মতো কঠিন অসুখও সারিয়ে ফেলা যায়। এবার আপনি বলবেন ক্যান্সারের নো অ্যান্সার, ঠিকই তো তাই, আমিও তাই বলছি, পৃথিবীর সব ডাক্তার বলে। তারপরে কি ক্যান্সার রোগী বেঁচে নেই? আমার কাছেই তো, আমার মতো এরকম নগণ্য একটা ডাক্তার, তার কাছেও অন্তত কয়েক হাজার ক্যান্সার পেশেন্ট বেঁচে আছে। তো কিভাবে আছে? আমি কি জল পোড়া তেল পোড়া দিই, তাবিজ বেঁধে দিই? না, শুরুর মুহূর্তে যারা এসেছিল তারা সুস্থ। কিন্তু এই যে বলে কেমো নেওয়াটা প্রচন্ড কষ্টকর, সেই জায়গা থেকে আজকে আয়ুর্বেদিক ট্রিটমেন্টে তারা উইদাউট কেমোতে তো সুস্থ আছে। আসবো আলোচনা, কেউ রয়েছেন আমার হ্যাঁ, সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, ডক্টর সেন তো? হ্যাঁ মিউট করুন প্লিজ। হ্যাঁ, টিভির ঘর থেকে বাইরে যান। টিভির ঘর থেকে বাইরে গিয়ে, টিভির ভেতরে ঢুকে বসে আছেন, বাইরে আসুন টিভির। আপনার টিভির সাউন্ডটাই। কথা বলা যাবে না? কথা বলা যাবে। আপনি কি যদি বাংলা বোঝেন? আমার নাম ডলিদেব। বাংলা বোঝে না? বলছি বাবার নাম, উনি বলছেন আমাকে দাদুর নাম, এরম কেস হয়ে যাচ্ছে। তো আপনার কি কানে প্রবলেম? কানে প্রবলেম আছে? কেন বুঝতে পারলাম না। ওই জন্যই তো বলছি, আপনি বুঝতে পারছেন না, কেটে দাও। টেলিভিশনের ফোন সাউন্ডটা করলে বাইরে আসুন, টিভি একটু মিউট করুন বা কমিয়ে নিন। তাহলে শুনতে পাবেন না, কালা হিসেবে প্রমাণিত হবেন। শুনতে পাবেন না, আর টিভির ঘরে থাকলে এটা শোনা যায় না। কতবার বলছি, যখন ফোন করবেন টিভির ঘর থেকে বাইরে চলে আসুন। টিভিতেও দেখবো, আপনাকে তো টিভিতে দেখাবে না, তাহলে দেখার দরকার কি? আপনি তো ফোন করেছেন, ফোনে শুনুন। টিভির সাউন্ডের সঙ্গে ক্ল্যাশ হচ্ছে। ফিরে আসি আলোচনায়, যেখানে ছিলাম যে অনেকেই কেমো নিতে পারে না, ক্যান্সার হলেই মানুষের একটা বদ্ধ ধারণা, একটা মারণ রোগ, আর তো আমার হাতে কয়েকটা দিন। সেই জায়গা থেকে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। প্রথম কথা বলবো, এরকম ক্যান্সার পেশেন্টকে এখনো আরো চাইবো, হাজার হাজার চাইবো। কেন? এখন শিরদাঁড়াটা আরো শক্ত। কেন?
আমার হসপিটাল অনকোলজি ডিপার্টমেন্ট আছে এবং কলকাতার বেশ কিছু রিনাউন্স অনকোলজিস্ট আছে। এতদিন তো নিজেই আয়ুর্বেদের ওষুধ দিয়ে এসেছি। সিস্টেমটা কিরম করেছি, আপনার এমার্জেন্সি থাকলে ক্যান্সার পেশেন্টদের জন্য এখানে অ্যাডমিট থাকবে, টোটালি অ্যালোপ্যাথি সিস্টেমে ট্রিটমেন্ট হবে। আর যখন আপনি ছুটিতে বাড়ি যাবেন, তাও 4-5 দিনের জন্য, তারপরে আবার ছুটি দিয়ে দেওয়া হবে, বাড়ি যাবেন যখন আয়ুর্বেদের সমস্ত মেডিসিন নিয়ে বাড়ি যাবেন। কেন? আয়ুর্বেদ সেকশনে ক্যান্সারের জন্য যে মেডিসিন আছে এখনো অবধি, সেটা অ্যালোপ্যাথিতে এখনো অবধি নেই। দুটো প্যাথি এক জায়গায় ম্যাচ আপ। তার মানে আপনার এমার্জেন্সি পিরিয়ডটাও আমি উতরে দিলাম, আপনি নর্মাল অবস্থায় বাড়ি যাচ্ছেন এবং গিয়ে আপনি আয়ুর্বেদ ওষুধ খাওয়া শুরু করুন যাতে ওটা ফিরে না আসে। সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আমার এখানেও কেমোর ব্যবস্থা আছে, কিন্তু কেমো সেই শরীরটাই নিতে পারে যার শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি এবং ক্ষমতাও অনেক বেশি আছে। সব ক্যান্সার পেশেন্টকে ধরেই কেমো দিতে গেলে হার্ট ফেল হয়ে যাবে বেডে, হয়ে যাবে না। লক্ষ লক্ষ পেশেন্ট মারা গেছে এইভাবেই। সুতরাং কোনো চাপান উত্তর নয়, যা রোগীর যেটা দরকার সেইটুকুই দেওয়া হবে। ক্যান্সার পেশেন্ট মানেই তাকে কেমো দিতে হবে, আমার এথিক্সে কোনোদিন ছিল না, আগামী দিনেও হবে না। অপারেশন ছিল না, আগামী দিনেও হবে না। কিন্তু এমার্জেন্সি কেস তো আছে, সেই এমার্জেন্সি ক্ষেত্রে কি করব? তখন আমার অ্যালোপ্যাথি সেকশনটা আপনাকে সামাল দেবে। তার জন্য অ্যালোপ্যাথি হসপিটাল, মানুষটাকে মেরে ফেলার জন্য নয়। হাসি মুখে বাড়ি যায় আমার পেশেন্টরা, অ্যাম্বুলেন্সে আসে, হুঁশ নেই, সেই পেশেন্ট হাসতে হাসতে বাড়ি যাচ্ছে। এইটা আমার কাছে অনেক বড় পাওয়া এবং ভগবানের কাছে অনেক বড় আশীর্বাদ। এটা কোন হসপিটালে এরকম মুমূর্ষু রুগী, মৃতপ্রায় রুগী, সে হেসে বাড়ি যাচ্ছে নিজের গাড়িতে, আসে তো অ্যাম্বুলেন্সে। এটা অনেক বড় পাওয়া। আমার হসপিটালের রুলস এটাই, অ্যাম্বুলেন্সে না, হাসতে হাসতে নিজের বাড়ির গাড়িতে যাবে। আপনার একটা স্মাইল, উই কেয়ার। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। এই অর্ধেক শুনতে পাওয়া যাবে না, টাওয়ার নেই। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বাকিটা বলুন। ঠিক আছে, আমাকে সর্দি একটু কাশি। ওষুধ বলে দেবেন? ভাষারিস্ট বাসক পাতা দিয়ে তৈরি যে সিরাপ, সেটার নাম হচ্ছে ভাষারিস্ট। আপনার বাড়ির কাছের যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন ভাষারিস্ট। যাও বাংলায় লিখে নাও গিয়ে। যখনই সর্দি কাশির কথাই বললেন, সেরকম নেই। নেই তো আমার কাছে চলে এসো, দিয়ে দেবো। নিচের নাম্বারে ফোন করে নিন। কিভাবে পাবেন? আমার হসপিটালে চলে এসো, তোমার ওখানে নেই, আমার এখানে আছে। আপনার পোস্টাল এখানে এসে অ্যাড্রেস নিয়ে দিলে যাও। ডেলিভারিও হয়ে যায় আমাদের এখান থেকে। আর ওষুধ যদি একটু বলেন যোগাযোগ করুন। হোম ডেলিভারি করতে, তাহলেও ঠিকানা পাঠান, তাহলেও পাঠিয়ে দেবে। সব ব্যবস্থা আছে, আপনাকে খালি চাইতে হবে যে না আমি বাড়িতে বসেই নেব, তাহলে বাড়িতে বসেই পাবেন। যদি বলেন না আমাকে দেখতে ইচ্ছা করছে, তাহলে চলে আসুন, আমাকে দেখতে ওষুধটাও নিয়ে যাবেন। এই সর্দি কাশির কথাই যখন উঠলো, সেই জায়গা থেকেই বলি যে ছোটবেলায় কিন্তু খুব কম ওষুধ খাইয়েছে দিদা, ঠাম্মা, এরা অনেক বেশি সুস্থ থাকতো আমাদের থেকে। ইভেন আজকেও দেখছি 75 ইয়ার্স তারা কি সুন্দর কোনো ব্যথাহীন জীবন কাটাচ্ছে বলা যেতে পারে। তাহলে সেই তো শিউলি পাতা জ্বর এলে কিংবা ওটা দিয়ে মিশিয়ে করে একটা পাচন, সেই জায়গা থেকে আয়ুর্বেদ তো একটা অন্য ফরমেশন। তাহলে ওয়াই নট? এই যে ঠাম্মা দিদার নাম বললে, এটা কি জানো যে তারা আমাদের থেকে ডাক্তারি পড়াশোনা না করেও বড় বড় ডাক্তার ছিলেন? এই যে এত পায়ের ব্যথায় কাতরায়, হ্যাঁ। আজকে ছোট্ট একটা টিপস বলে দেবো। যারা যন্ত্রণায়, পায়ের যন্ত্রণায় বিশেষ করে ভুগছেন বা হাতের যন্ত্রণায়, তাদের জন্য সুতির যে দড়ি পাওয়া যায়, সুতির, আগেরকার দিনে মা মাসি ঠাকুমারা চুলে বাঁধতেন, সেই চুলের দড়ি সুতির, যেখানটা ব্যথা হচ্ছে তার ঠিক একটু নিচে টাইট করে বেঁধে দিন। 10 মিনিটের জন্য রাখবেন, 10 মিনিট পর খুলে দিন। কোনো তেল না, মলম না, ওষুধ না। আপনি দেখবেন ওই জায়গায় কনকন করছিল, যেটা দাঁড়াতে পারছে না, নর্মাল, একদম নর্মাল। করে দেখুন জাস্ট। এবার বলেন এগুলো কি বইয়ের পাতায় লেখা আছে? এত বই ঘেঁটেছি, সব কি আর বইয়ের পাতায় কাগজে পাওয়া যায়? অনেক কিছু শিখতে হয় আমাদের পূর্বপুরুষদের থেকে। তাই এটা আমার কিন্তু পূর্বপুরুষদের থেকে শেখা। আপনারাও জানেন বোধহয় যে বাতের ব্যথায় যখন আমাদের দিদা ঠাকুমারা কাতরাতেন, চুলের দড়ি মাথা থেকে খুলে পায়ে বেঁধে শুয়ে পড়তো, ঘুমিয়ে পড়তো, সকালে উঠে খুলতো, দিব্যি আবার কাজ করছে। আপনার মা মাসিমা ঠাকুমাকে কটা ওষুধ এনে দিতেন আপনি তখন। তো এই ন্যাচারাল যে সিস্টেম, এগুলো কেন ভুলে যাচ্ছেন আপনারা? কি বেশি মডার্ন হয়ে গেছেন? বেশি আধুনিক হয়ে গেছেন? কি হাতে মোবাইল নিয়ে আপনার কি মনে হয় আপনি অ্যাংলো ইন্ডিয়ান, বাংলা মায়ের অ্যাংলো ছেলে? ওই বাংলাটা ঠিক আমার আসে না। ওইসব হয়ে লাভ নেই বাবা। বাংলায় ফিরে এসো, আবার দেখবে সব সুস্থ। আবার সেই সবুজকে ফেরাও,
বছরে অন্তত 12 মাসে 12টা গাছ তো লাগানো উচিত, মাসে একটা করে গাছ, সে ছোট হোক বা বড়ই হোক, লাগান। আপনি বলবেন আমি যেখানে গাছ কেটেছি সেখানে তো ট্যাক্স দিই, তাহলে যখন শরীরটা খারাপ হবে ডাক্তারকেও ট্যাক্সের টাকা দিয়ে দেবেন। আগেকার দিনে এত হসপিটাল ছিল না, এত বেড ছিল না, তা তো সবাই সুস্থ থাকতো কিন্তু, তাই না? আপনি যখন ছোট্ট ছিলেন ভাবুন, আপনার বাবা মার কোনো শরীর খারাপ দেখেছিলেন? এমন অনেক বাবা মা আছে যাদের আজ অব্দি কোনোদিন ডাক্তারখানায় যেতে হয়নি। কেন? বলবেন না ওনারা দামি 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 খাবার খেয়ে এসছে। আপনি একটা এগরোল খান, সেটা খায়, তখন তো ঠাকুমা দিদা আপনার এগরোল কাকে বলে তাই জানতো না, জানতো না তো। তাহলে ওই সামান্য কিছু, তখনকার দিনে ফাস্টফুড ছিল না। আমার জীবনের প্রথম ফাস্টফুড কচুরি, তারপরে এলো চাউমিন, তারপরে এগরোল, তারপরে আর যে সমস্ত, আমি নিজেও এখনো সব নাম জানি না। তার মানে সেটা আমার মতো অনেকেরই ঘটেছে। আমাদের জীবনের প্রথম ফাস্টফুড তো কচুরি ছিল, তাই না? যে বাইরে গিয়ে খাবার খেয়ে আসা। তাহলে সেই ফাস্টফুড না খেতেও হতো না, আর শরীর খারাপও ছিল না। আপনি রুটিনে আসুন না, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবেই না। আপনি ফ্যাশন করবেন, আপনি রুটিন মানবেন না, আপনি বিশৃঙ্খল লাইফ লিড করবেন, সুস্থ থাকা যায়? এবং দেখুন তারা কিন্তু সময়ে খাওয়া দাওয়া করতেন, সময় ঘুমাতেন, সময় উঠতেন, খাটাখাটনি করতেন। সেই সময়টাই তো আজকে আমাদের কাছে একদম কেন অফ নেই? টাইম। কি রাজকার্য করেন? দুপুর 12টা থেকে 1টার মধ্যে তো লাঞ্চ টাইম। আপনি তো বাড়িতে আছেন, আপনাকে তো বাইরে অফিসে কাজ করতে যেতে হয়নি। তাহলে ওই বাড়ির মানুষটাও 3টের সময় বা 4টের সময় দুপুরে লাঞ্চ করবে কেন? আলসার তো হবেই, গ্যাসের প্রবলেম হবে না? হচ্ছে না? এই যে বারবার ফোন করলেই বলেন ডাক্তারবাবু ভীষণ গ্যাসের সমস্যা, তা খালি পেটে থাকলে কেন গ্যাসের প্রবলেম হবে না? তাহলে তার থেকে তো ফিরে আসা যায়। যখন মা, ঠাম্মি, দিদা এনাদের কথা উঠলো স্যার, তখন আমরা একটু ভালো থেকো মাটা দেখে নিই। মায়েদের জন্য ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করা। ভালো থেকো মা। ভালো থেকো মা। এই কথাগুলো বলতে খুব নস্টালজিক ফিল হলেও আজকের সমাজে দাঁড়িয়ে আমরা অনেকটা সময়ের থেকে পিছিয়ে এসেছি। অর্থাৎ সময়ের সাথে করে আমরা চলি না, আমাদের মতন করে সময় চলে। ওই ঘড়ির কাঁটা তো থামানো যায় না, তাই মেনে নিতে হয়। রাত্রে ডিনারটা 11:30, 12টা কিংবা রাত্রে 1টাও হয়ে যায়। ভালো থেকো মা নিয়ে আসবো স্যার। পৃথিবী যদি মাগুলোকে সুস্থ রাখা যায় তাহলে দুনিয়া ঠিক ঘুরবে। সেখান থেকেই তো সৃষ্টি, আর মা তো হলেন কৃষ্টি। মা নিজেও জানে না যে কতটা যন্ত্রণা বয়ে আমাদের পৃথিবীতে এনেছে, আর কতটা যন্ত্রণা নিজে সহ্য করে আমাদের বড় করেছে, আজও যন্ত্রণা বয়ে নিয়ে বেঁচে আছে। কবে মুক্তি দেবেন? মায়ের জন্য তো নতুন করে ভাবারও টাইম নেই। তার জন্য ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো সময় হয় না সন্তানদের এখন। কিন্তু না, এটা করবেন না। এমন একটা প্রোডাক্ট বানিয়ে দিয়েছি, মায়েদের সারাদিনের এই এনার্জি, এই যে এত শরীর খারাপ, বাবা আর পাচ্ছি না, আর বোধহয় বেশি দিন নেই, কখন বলে এই কথাগুলো? যখন আর পেরে ওঠে না, প্রচন্ড কষ্টের মধ্যে যখন থাকে। সুতরাং ভালো থেকো মা, আমাদের সঙ্গে মায়েদের কেউ জন্য রয়েছেন? একটা বড় উপহার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের যে দমদম মিউনিসিপ্যালিটি যে গোড়াবাজারে যে হসপিটাল বলছেন, হ্যাঁ, এটি কি কোন জায়গা, ঠিক লোকেশনটা? এটা ক্যান্টনমেন্ট থেকে খুব কাছে হবে, ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে না? হ্যাঁ, একদম কাছে হবে। গোড়াবাজার গিয়ে ওখানে আপনি নাগের বাজারে পৌঁছান বা দমদম স্টেশনেই পৌঁছান, পৌঁছে বলবেন যে গোড়াবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। গোড়াবাজার মিউনিসিপ্যালিটি হ্যাঁ হসপিটাল। হ্যাঁ, তাহলেই হবে। ওটা দেখিয়ে দেবে যে কেউ। আরে সাহেব, আমি জিজ্ঞেস করবো ওখানে কোলোনোস্কোপি হয়? কেন, আপনার হয়েছেটা কি? কোলোনোস্কোপি করতে হবে এর কি মানে আছে? কি হয়েছে আপনার? না, দেখুন কনস্টিটিউশন হয়েছে, আমি লোকাল ডাক্তার দেখিয়েছিলাম, উনি বললেন জোলাপ দিয়েছেন, কিন্তু জোলাপ খেয়েও আমার ক্লিয়ার হয় না। তা তার জন্য ওই জন্য চিন্তা কোলোনোস্কোপি করে- লাগবে কেন? হ্যাঁ, তার জন্য কোলোনোস্কোপি লাগবে কেন? কোনোদিন কি জানি না, ব্লাড এসেছে? ডাক্তারবাবু নই, আমাকে যা বললেন তাই বললাম।
আপনাকে দুটো ওষুধের নাম বলে দিই। আপনার পাইলস হওয়ার টেন্ডেন্সি এসে গেছে, ঠিক? হ্যাঁ। ভেতরে ছোট ছোট পলিপ হয়ে গেছে, যার জন্য আচ্ছা। স্টুলটা ক্লিয়ার পাস হতে দিচ্ছে না। আপনাকে হ্যাঁ, দুটো ওষুধের নাম বলবো, এক হচ্ছে অক্রুশ আর দুই অর্শরাজ। আপনি অর্শরাজ। বাজার অর্শরাজ আর একটা হচ্ছে অক্রুশ। আচ্ছা আর একটা পটিটাকে নরম হবার জন্য ওষুধ বলে দেবো, সুখদা চূরণ। সুখদা চূরণ। আপনাকে কোনো কোলোনোস্কোপিও করতে হবে না, জীবনে এন্ডোস্কোপিও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি এইটুকু খাওয়া শুরু করুন, মাত্র দুটো ওষুধ। একটা ওষুধ হচ্ছে সুখদা চূরণ, রাত্রিবেলা শোবার সময় 1 চামচ খেয়ে শোবেন। এখন শীতকাল তো হ্যাঁ, সব মানুষের হ্যাঁ। একটু কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, টাইট হয়ে যায় পটিটা। আর যেটুকু পলিপ মতো হয়েছে বা পাইলস হওয়ার টেন্ডেন্সি এসেছে, তার জন্য ওই দুটো ওষুধের নাম বলে দিলাম, অক্রুশ আর অর্শরাজ। বাস। হর্ষরাজ অর্শরাজ, ARSH ARSHA RAJ, হ্যাঁ। ঠিক আছে? আজই থেকে খাওয়া করে শুরু নেবেন। করুন, তারপর তো রিপোর্ট সুতরাং এইসব বাবা কোলোনোস্কোপি, এই কপি ওই কপি, ফটোকপি, ওইসব তো পরের কথা। আপনি আগে বলুন তো যে আপনাকে ওই কপিটা করার পর আপনাকে দুটো ওষুধ দিতে পারবে তো, যে ডাক্তার দিয়েছে? আমি কাউকে কন্ট্রাডিকশনে যাচ্ছি না, কিন্তু আমি টেস্ট তখনই করাবো কি হয়েছে কনফার্ম হওয়া এবং তার ওষুধ। ওষুধ তো আপনার ডাক্তার দিতে হবে না, তার কাছে তো নেই। যদি হয়ে থাকে ওতে পাইলস, তাহলে পাইলসের ওষুধ কোথায়? অ্যালোপ্যাথি সেকশনে? আগে জানতাম না, কিন্তু এখন কিন্তু আমার নিজের একটা হসপিটাল আছে। কোন সেকশনের কি কি ট্রিটমেন্ট আছে আর কোনটা ওই মনকে শান্ত করানোর জন্য, মন ভোলানোর জন্য ট্রিটমেন্ট হয়, সেটা কিন্তু এখন জানি আমরা, ঠিক? এত বড় একটা হসপিটাল চালাচ্ছি তো, তাই সেই জন্যই আপনার যা সিমটম যেটুকু বললেন, আমি যেটুকু শুনে বুঝলাম আপনার পাইলস হওয়ার টেন্ডেন্সি এসে গেছে। তাহলে দুটো ক্যাপসুল আর একটা পাউডার রাত্রিবেলা একবার খেয়ে শোবো, বাস। মাংস খাওয়া কাল থেকে বন্ধ করবেন আগামী 3 মাস। দ্বিতীয়, পেঁয়াজ রসুন কমাতে বলুন। তৃতীয়, সামুদ্রিক মাছ খাবেন না। 4, আদা বন্ধ রাখবেন। আপনি সুস্থ 1 মাসের মধ্যে। কোলোনোস্কোপি করে আপনি সুস্থ যদি হতে পারেন, আমাকে একবার ফোন করে জানাবেন। সেই তো অপারেশনের খাতায় ঠিক। একবার নামটা লেখা, আর তারপরই সেটা ক্যান্সারের দিকে এগিয়ে যাওয়া। আমরা আসবো আলোচনায়, তবে তার আগে স্যার একজন ফোন করেছিলেন ভদ্রমহিলা, যে যার প্রচন্ড ব্যথা, শীতে আরো ব্যথাটা বাড়ে, তাই একবার আমরা আমাদের ব্যথার সব ব্যথার এক কথাটা দেখে নিই। গ্রিন বাম আরেকবার। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম। আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। বাকিটা বলুন। সমস্যাটা বলবেন, শারীরিক না মানসিক? তাড়াতাড়ি। শারীরিক, আমি বহুদিনের পেশেন্ট। আমার মানসিক সমস্যা, এখন মানসিক সমস্যা হয়ে গেছে দাঁড়িয়ে। আপনার প্রোগ্রামটা দেখতে পাচ্ছি না, মানসিক সমস্যা। সকাল থেকে শুধু রাত 11টা অবধি আপনার প্রোগ্রামটা দেখি আমি। এটাই মানসিক সমস্যা? প্রোগ্রাম দেখতে পাচ্ছেন না? এখন হয়ে গেছে, কেন আমার মিসেস মারা গেছে, ছেলে মারা গেছে, বউ মারা গেছে, হ্যাঁ সুইসাইড করেছে। এখন নিয়ে আমি কি করব? একা ঘরের মধ্যে আছি, আপনার প্রোগ্রামটা আমি দেখি, কিন্তু 24 ঘন্টা আপনার প্রোগ্রামটাই দেখি, অন্য কোনো চ্যানেল দেখি না, মায়া টিভি। কিন্তু 16 তারিখ থেকে আপনার প্রোগ্রামটা দেখে যাচ্ছি, কিন্তু কোনো সাউন্ড পাচ্ছি না। একটু টেকনিক্যাল প্রবলেম। সাউন্ড পাচ্ছি না। একটু টেকনিক্যাল ফল্ট হয়েছে। এখন আপনি কোথায় দেখছেন? সোনার বাংলা? আমি মায়া টিভি দেখছি। তাহলে এখন তো সাউন্ড পেয়েছেন তো? না, সাউন্ড পাচ্ছি না তো 16 তারিখ থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন,
অনুষ্ঠানটা অ্যাপসে দেখতে পারবেন। আমি কি করে দেখবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যারা এই মুহূর্তে আমাদের টেকনিক্যাল ফল্টের জন্য দুঃখিত অত্যন্ত যে আপনারা দেখতে Technical পাচ্ছেন একটু না, fault চলছে। যারা চাইছেন তারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা হাতে একটু অন করুন, প্লে স্টোরে যান, মায়া টিভি অ্যাপসটা এক্ষুনি ইনস্টল করুন, দেখুন দেখতে পাবেন। এছাড়াও ইউটিউব, ফেসবুকে ইউটিউবে দেখতে সব পাচ্ছেন। সময় আমাদের লাইভ স্ট্রিমিং যায়। মায়া টিভি চ্যানেলটা লিখলেই আপনি কিন্তু এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন। নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন যাতে যে কোনো অনুষ্ঠান পরবর্তী আপডেট পান। ফিরে আসি আলোচনায়, তবে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো বলুন, হ্যালো শুনতে পাচ্ছি। হ্যালো শোনা যাচ্ছে না কোনো কারণে, আপনি আবারও পরবর্তী আরেকবার চেষ্টা করুন। হয়তো আপনি শুনতে পাচ্ছেন না কোনো কারণে। আমরা আপনাকে একটু হাসাতে পারি, আর সেই হাসানোটা কিভাবে, যদি মন এবং শরীর দুটোই সুস্থ থাকে, তাই তো? সেই জায়গায় শেনফ্রেশ টুথপেস্ট একটা অনবদ্য প্রোডাক্ট, শুধু মানুষের স্মাইলটাই রাখে না, আপনার মুখের ফ্রেশনেসটাও রাখে। দেখে নেওয়ার পর আমরা আলোচনা আসবো। হুম, আমি বলেছিলাম আমরা সত্যি কেয়ার করি আপনার, তা সেই কেয়ারটা ঠিক কতভাবে একটা প্রোডাক্ট দিতে পারে শেনফ্রেশ টুথপেস্ট? এটা শুধু দাঁতের মাজনই না, দাঁতের গোড়ায় যে ব্যথা হওয়া মাড়িতে, আচ্ছা মাড়ি ইনফেকশন হয়ে যাওয়া, এটা দাঁত মাজার জন্য নয়, একটু গরম জলের মধ্যে মাজনটা দিয়ে গুলিয়ে নিয়ে একটু কুলি করলে আপনার দাঁতের যন্ত্রণা, ব্যথা, মাড়ির ব্যথা যেটা হয় আর কি, দাঁতের যন্ত্রণা তো না, দাঁতে যন্ত্রণা হয় না, দাঁতের মাড়িতে যন্ত্রণা হয়, তো সেই দাঁতের মাড়ির যন্ত্রণা কমিয়ে দেবে। 2, মুখের দুর্গন্ধ হয় একটা পায়রিয়া, সেটা কাটিয়ে দিতে পারে। 3, মাড়িতে মাঝে মধ্যে ইনফেকশন হয়ে সেখান থেকে পুঁজ বেরোতে থাকে, এটা দিয়ে 3-4 বার কুলি করা গরম জলে দিয়ে, ফুটন্ত গরম জলে, চায়ের মতো গরম জলে দিয়ে। 4, যদি মাথা যন্ত্রণা করে লাগালে সেরে যায়। 5, যদি গরম তেল কড়া থেকে ছিটকে এসে ফোসকা পড়ে যায় বা পুড়ে যায়, সেই জায়গায় সাথে সাথে এটা লাগালে ফোসকার দাগ থাকবে না, যেটা সকলেরই রয়ে গেছে। বেগুন ভাজার দাগ পড়ে রয়ে গেছে না হাতের মধ্যে, এই মাজনটার সাথে সাথে লাগালে আপনার ওই দাগ থাকবে না। এবং ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার পর ডটের কালি যদি জামায় লাগিয়ে ফেলে, তুলতে পারছেন না, এই মাজনটা লাগিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন, সকালবেলা ডিটারজেন্ট পাউডার দিয়ে বা সাবান দিয়ে কেচে দিন, একদম দাগ ভ্যানিশ। তার মানে দাঁতের যে কোনো পুরনো দাগ সেটাকে অবধি তুলে দিতে পারে শেনফ্রেশ। ফিরে আসবো, একজন রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? না, উনি কেটে দিয়েছেন, বোধহয় আমাদের কথাগুলো পছন্দ হয়নি। আরো একজন, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি পুরুলিয়া থেকে বলছি। বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছিলাম যে আমার ছেলের ওই পা পড়ছে আর আপনার মানে কাশি আছে। বয়স কত? বয়স বয়স কত? হচ্ছে আপনার কত? বয়স হচ্ছে 26। 26 বছর বয়স। লাংসের এক্সরে করিয়েছেন? কতদিন ধরে কাশি আছে? না, কাশি 3-4 দিন। তো কাফ সিরাপ খাই দিন। এত কাফ সিরাপ আছে, ব্রঙ্কোসোল আছে, জিকান আছে, রেগুলুকাস এইচ আছে, টাস্কান আছে, অনেক অনেক সিরাপ আছে। ওষুধ না খাইয়ে সারিয়ে ফেলবো, কেল্লা ফতে হবে, ওটা ভেবো না। এত আয়ুর্বেদিক সিরাপ আছে বাজারে, একটা খাইয়ে দিতে পারছেন না? একটা তাহলে আয়ুর্বেদিক সিরাপের নাম বলে দেন একটা। জিক্যান, ZICAN, জিক্যান, সুপার রেজাল্ট। 3 দিন খাওয়ার পরেই পুরো কাশি বন্ধ করে দিতে পারে। আরো Just 3 একজন days. বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, বলুন। হ্যালো বলুন। স্যার, ব্যাপার হচ্ছে মায়া টিভিটা কন্টিনিউ দেখতে পাচ্ছি না। আপনি আমি একটু তো আগে এইবার তো ফোন করলাম। আবার কেন করেছেন? তা আমার তো ব্যাপার হচ্ছে সমস্ত ওষুধ এখন মনে হয় ওষুধ বন্ধ আছে। আমি যে সামনের মাসে যাওয়ার ডেট আছে আমার একটা পঞ্চকর্মা করবো হচ্ছিল, সামনের মাসের ডেট আছে দমদমে যাওয়ার। তা ডাক্তারকে দেখাবো একটু। আমি এখন আগে থেকে অনেক ইমপ্রুভ আছি। অনেক আপনার সেন্টেন্স এলাম কালকে এসছে আমার এই যন্ত্রণা মরণটা। আপনি আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। দমদমে পঞ্চকর্ম হয় না কিন্তু, এটা মাথায় রাখবেন। বারাসাতে পঞ্চকর্ম হয়, আগে হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট বলুন। করে নেবেন। নমস্কার। মা জননী, মা ঠকরুন, এত কোণে বউয়ের মতো লজ্জা পেলে হবে? বাকিটা বলুন। শোনা যাচ্ছে না তো, লজ্জা কেন পাবো? ওই এখন তো শুনতে পাচ্ছেন কথা? কালা রোগীরা খারাপ কথাগুলো শুনতে পায়, ঠিক না? বাকিটা বলুন। হ্যালো, বলুন বলুন, সমস্যাটা বলুন। না, উনি ভাবলেন ওনার হ্যালো বাবার বাড়ি ডাক্তারবাবু, কাউকে ফোন করছে। নমস্কার। আমি ফোন করেছিলাম, আমাকে বলেছিলেন যে ওই
পেটে ফটো করে নিয়ে যেতে, এটা ফটোটা করেছি, ওই জন্য ফোন করে জানতে চাইছি যে কোথায় যাব। ওই জন্য তাহলে চলে আসুন দমদম, বারাসাত, ক্যান্টনমেন্ট, গোড়াবাজার, ভালো একটা দিন মিউনিসিপ্যালিটি দেখে আমি হসপিটাল। ছুটির দিন বলবো, আমার বাড়িতে চলে এসো, ছবিপত্র নিয়ে ওটা দেয়ালে বাঁধাতে হবে তো। উফ, হ্যালো, কোথায় থাকেন আপনারা, কোথায় থাকেন, এগুলো বাড়ি কোথায়? পেটে ছবি করেছেন, সে কি দেয়ালে বাঁধাবে বলে ওটা তো নিয়ে আসতে হবে? না আমি আপনাকে ওই ইকো পার্কে দেখা করতে বলবো? উফ, সত্যি। আমার যেখানে চেম্বার আছে সেখানেই তো আসতে হবে। সারা পশ্চিমবাংলা জানে আর আপনি জানেন না? নমস্কার, কে নিচের রয়েছেন? নাম্বারটায় ফোন করে নিন, নিচের নাম্বারটা, দুটো পরপর নাম্বার আছে 26 আর 28, ওই দুটো নাম্বারে ফোন করুন, কেমন? চলো। হ্যালো, নমস্কার। হ্যালো, হুম, হ্যাঁ বলছি এখানে টিভিতে প্রোগ্রাম দেখছি, কথা বলা যাবে না? হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা না, ওভারিয়ানতে সিস্ট আছে। বয়স কত? বাড়িতে সেজ আছে। বয়সটা জিজ্ঞেস করছেন স্যার? মা ঠাকুরুন, কি বলছেন? বয়স বলো, বুঝতে বয়স। লজ্জা না পেয়ে মেয়েদের বয়সটা ডাক্তারের কাছে বলতে হয়, বলুন। আমার বয়সটা 23 বছর। হুম, মাকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চেম্বারে দেখা করবে এবার, ঠিক আছে? টেলিভিশনে সাউন্ডটা মিউট না টিভির মধ্যে করলে ঢুকে পড়েছে ফোন নিয়ে। আপনি নিজেও শোনেন না, মাকে আমাদের শুনতে নিয়ে দেন না। আল্ট্রাসোনোগ্রাফিটা সঙ্গে নিয়ে ডাইরেক্ট চেম্বারে, নাহলে এই সিস যদি বড় হয়ে যায়, এখনো বিয়ে থা হয়নি, তার আগে অপারেট করিয়ে দেবে, ব্যাস লাইফ শেষ হয়ে গেল। বিয়ের পর আর কোনোদিন মা হওয়ার সম্ভাবনা কিন্তু একটা চান্স রয়ে গেল, বাই চান্সও হতে পারে আবার নাও হতে পারে, ঠিক? তো সুতরাং ওই কাটাকুটি অপারেশনে পক্ষপাতী আমি নই, আমি অপারেশনের বিরুদ্ধে ডাক্তার, ডেড এগেনস্ট। ওয়েস্ট বেঙ্গলে একটাই ডাক্তার পাবেন। মেডিসিনে যদি সারাতে হয় তাহলে আসতেই হবে চেম্বারে, আর কোনো ডাক্তার আপনি পাবেন না বাই মেডিসিন টিউমারকে রিডিউস করিয়ে দেখাতে, ঠিক? তো সুতরাং দিনক্ষণ দেখে চলে আসুন, দেরি করে লাভ নেই। আর কাল থেকে ফুচকার দোকানে দাঁড়াবে না, দূর থেকে ফুচকাওয়ালাকে নমস্কার করে বাড়ি চলে যাবে। এই কালের কথা দিয়ে আমরা শুরু করেছিলাম যে আজ করব, কাল করব, কিংবা পরশু করব, অর্থাৎ সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা যতটা না আমরা বলি মুখে, ততটা মানি না। তাই সময়ের জায়গায় দাঁড়িয়ে স্যার আজকের অনুষ্ঠান শেষ করব। সময়সীমা শেষ, এখানেও সময়সীমা বাদ মানছে। কতক্ষণ আছে? স্টুডিও ঘড়ি কি বলছে? না, ফোন নেবার মতো আর টাইম নেই। তবু আপনাদের লাস্ট হ্যালো, একটা কথাই বলে দিয়ে যাব যে 2023-এ সবাইকে হ্যাপি নিউ ইয়ার যতজনকে জানিয়েছি, আমার পশ্চিমবাংলার সমস্ত মানুষকেই জানিয়েছি এবং ওপার বাংলার মানুষকেও। এই দুই বাংলার মানুষদের নিয়ে আমার কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ নিয়ে এবছর শুরু করেছি, সুস্থতা করে দেখাবো। প্রচুর মানুষ বলতেন অনেকে, না ডাক্তারখানায় গিয়ে ওষুধ খাওয়া যাবে না, এত টেস্ট অত টেস্ট। এখন তো ফ্রি অফ কস্টেও সেন্টার করে দিয়েছি, চোখ কান বন্ধ করে। তবে আমার ডিউটি আছে আবার মঙ্গলবার থেকে রাউন্ডের, তো মঙ্গলবার থেকে শুরু করুন। যারা খরচা করতে পারবেন না তারাও এসে লাইন দিন। লাইন আপনি আগে তাকে অ্যাডভান্স বুকিং না করালে আপনি ওখানে লাইন দিয়েও পারবেন না। যে কি ধরনের লাইন পড়ছে আপনাকে বলে বোঝাতে পারবেন কেন? কারণ আজকের ডেটে ফ্রি অফ কস্টে দাতব্য চিকিৎসালয় সব জায়গায় আছে। সেই চিকিৎসার মাত্রাটা কোথায়, লেভেল কোথায়? যে হ্যাঁ দুটো ওষুধ লিখে দেওয়া হলে আপনি ভালো থাকবেন, এই কথাটা যাও খেয়ে নাও, আবার শেষ হলে দেখা করবে, তার মানে সারা জীবন চলবে। আমার সেন্টারে সেটা নয়। এখানে ফ্রি অফ কস্টে যার ট্রিটমেন্ট হবে সেও একটা সময় অবধি ট্রিটমেন্ট করাবে, তারপর বন্ধ, লাগবে না। তারপর যারা চাইছে যে না আমরা আর একটু হেভি ট্রিটমেন্ট চাইছি, তার জন্য ব্যবস্থা আছে। এবং সব থেকে বড় কথা হলো আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড যাদের আছে তারা অনেক বড় মাপের ট্রিটমেন্ট পাবেন এই কার্ডের সাহায্যে। রাজ্য সরকার থেকে তো দিয়েছে 5 লাখ করে আপনাদের চিকিৎসা করানোর জন্য। তার মধ্যে যেটুকুর খরচা হয় কার্ড থেকে করবেন, বাকিটা আপনার তোলা থাকলো। আবার যদি কোনোদিন ভবিষ্যতে লাগে, তাহলে এই ফ্যাসিলিটিসটাকে ব্যবহার করেও তো আপনি একটা হায়ার লেভেল ট্রিটমেন্ট পাচ্ছেন, তাই না? তাহলে বিস্তর জানতে হলে নিচের নাম্বারে ফোন করে নিন। একেবারে তাই, সময় আজকে বলছে বাদ মানতে, তাই আপনার সময়টা যেন থাকতে নষ্ট করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।